একটি 70 বছরের একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি কি করে নির্বাচনের মধ্যে বাদ দেন? তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে তাহলে সবাই এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় দল অংশগ্রহণ করতে পারছেন না। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনকে যদি হয় বা কিভাবে বিশ্লেষণ করবেন আওয়ামী লীগ ছাড়া এই যে নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচন? জি ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে এটা তো বেশ একটি অনেক দিনের পুরনো বিতর্ক, কারণ শুরু থেকেই এই বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার ছিল। সরকার তো একটি অবস্থান নিয়েছেন যে গণ অভ্যুত্থান যে ঘটনাটি 24-এ ঘটে গেছে 5ই আগস্টে, সেটা তো একটা মূর্তিমান সত্য, এবং সেখানে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে কারোই কোনো দ্বিমত নাই, এবং সেই নেতৃত্ব যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তো একটা বিষয় ছিল যে এটা যেমন সত্য, আবার এও সত্য যে আওয়ামী লীগের সকল কর্মী, সমর্থক, নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তাদের অবস্থাটা কি হবে এই ভোটে? শুরু থেকেই এরকম একটা বিতর্ক ছিল, এবং 30টি রাজনৈতিক দলের সঙ্গে যখন সরকার সংলাপ শুরু করলেন এবং 9 মাস ধরে এই সংলাপটি চলল, তখন বোঝা গেল যে সরকার আসলে এই ব্যাপারে দৃঢ়চিত্ততার সাথে এগোচ্ছেন, যে তারা শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ ও সমমনাদেরকে নির্বাচনের বাইরে রাখবেন, এবং দেশে এক ধরনের ডানপন্থার যাতে বিকাশ হয় তাতে সরকার সক্রিয় ভূমিকা রাখবেন। সেটা আমরা দেখলাম যে জাতীয় পার্টি তো যাচ্ছে, জাতীয় পার্টি যাচ্ছে বটে, কিন্তু জাতীয় পার্টিকে নিয়েও অনেক বিতর্ক আছে। 14 দল, আপনার সিপিবি সহ বাম দলগুলো 30 জুলাই থেকে আলোচনা থেকে উঠে চলে গেল, যে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এই আপনার সংস্কার আলাপ থেকে যখন সিদ্ধান্ত হলো সংবিধান থেকে বাদ যাবে, তো এই বিষয়গুলো নিয়ে তারা আর এগুলো না। এবং আপনি দেখুন যে গণ অভ্যুত্থান থেকেই সরকারটি এলো, এবং গণতন্ত্র, বাক স্বাধীনতার জন্য গণ অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ, কোনো দলমত নির্বিশেষে সকলে ছিল। তখন কিন্তু এই আপনার ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কেউ বলেনি এই আন্দোলনে। তাহলে সরকার এটি পেল কোথায়? আমাদের বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ জাত চেতনা, গণতন্ত্র এবং আপনার বাকস্বাধীনতার পাশাপাশি সেই 4টি স্তম্ভের প্রধান 2টি স্তম্ভই কিন্তু সরকার বিসর্জন দিয়ে দিল। এই ম্যান্ডেট সরকার পেল কোথায়? 30টি রাজনৈতিক দলই কি বাংলাদেশ? সেই 30টি রাজনৈতিক দলের 7-8টি বাদে আমরা অধিকাংশ দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই জানি না। অর্থাৎ পুরো বাংলাদেশ এই আলোচনাটিতে অনুপস্থিত ছিল। তারপরেও বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের যে সংকট চলছে, বিভিন্ন দেশে আমাদের এখানে ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। আজকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দাঁড়িয়েছে 100 নম্বর 106টি দেশের মধ্যে। এই যে তলানিতে পড়ে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি, এই জায়গা থেকে উদ্ধারের একটি পথ, একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে এটাই গণতন্ত্রের প্রথম ধাপ, এবং সেখানে আমরা 12ই ফেব্রুয়ারিতে আশা করে পৌঁছে যাচ্ছি। সব কিছুর পরেও এটা তো আর এমন ঘটনা নয় যে এটাই সর্বশেষ নির্বাচন। যদিও প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বা অপ্রাসঙ্গিক হওয়ার মতো এমন সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? তাহলে তো আপনি এই প্রশ্নই করতেন না। কতখানি প্রাসঙ্গিক হলে আলোচনার শুরুতেই এই প্রশ্নটা করলেন। তার মানে বারবার যখন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, বারবার যখন বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক কিনা, তার মানে তো প্রাসঙ্গিক। যদি আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক থাকতো তাহলে তো আলোচনারই প্রয়োজন পড়তো না। সব কিছুর মধ্যে কেন শুরুতেই আওয়ামী লীগের কথা আসতেছে? কাজেই আওয়ামী লীগ যেমন অপরাধ করেছে এটাও সত্য, আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী। একটি 70 বছরের একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি কি করে নির্বাচনের মধ্যে বাদ দেন? তাহলে তো জামাতে ইসলামীর ভূমিকাটিও এখানে আলোচনায় আসতে হবে, যে 71 সালে তাদের ভূমিকা কি ছিল। তাকে যদি আপনি নিতে পারেন তাহলে আওয়ামী লীগকে কেন অন্তর্ভুক্তি করতে পারলেন না? এবং সেই জায়গাতে আমাদের সকল দল যদি থাকতে পারতো, তাহলে যেটা আমাদের 91-তে, 96-তে, 2001-এ যে 3টি নির্বাচন আমরা দেখেছিলাম সকল দলের অংশগ্রহণে, সেটি যখন অনুপস্থিত থাকছে। আরেকটি কথা হচ্ছে, আওয়ামী লীগ যখন ছলে বলে কৌশলে নির্বাচনগুলো 3বার, তখন আওয়ামী ও সমমনরা নির্বাচন করেছিল। তখন বলা হতো বিএনপি জামাত সব কুকাণ্ডের হোতা, এরা আগুন সন্ত্রাসী, এদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। বেগম খালেদা জিয়াকে 8 বছরের জন্য জেলে দিয়ে দেওয়া হলো এতিমের মামলার জন্য। একটা ছোট্ট একটা মামলাতে তাকে
নির্বাচন অযোগ্য ঘোষণা হলো, ঠিক একইভাবে এবারও কিন্তু বিএনপিও সমমনায় নির্বাচন করছে। আজকে যদি আওয়ামী লীগ এই মাঠে থাকতো তাহলে বিএনপিও জামাত কি আজকে এরকম মুখোমুখি থাকতো? তখন কিন্তু বিএনপি জামাত একদিকে থাকতো। অর্থাৎ এই যে ডানপন্থার যে সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু এখন একটু উদার পন্থী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। কাজেই এই সমীকরণগুলো কি দাঁড়ায় এই 12 তারিখে সেটা বোঝা যাবে। আওয়ামী লীগ অবশ্যই প্রাসঙ্গিক থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শাহরিয়ার। প্রশ্ন একটাই, যদি বলি মাহবাজ ভাই একটুখানি বলছিলেন জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে, আওয়ামী লীগ কেন অংশগ্রহণ করতে পারবে না নির্বাচন, তার একটা প্রশ্ন, আপনি কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে মাহবুব ভাই, উনি তো সাংবাদিক মানুষ, অনেক পড়ালেখা, আমি তো কি বলবো নগণ্য সেই তুলনায়। এনিওয়ে, প্রথমে একটা জিনিস দেখায় দিই যে আমাদের পাসপোর্ট হচ্ছে 92 গ্লোবালি, এবং কতগুলোর মধ্যে 192-র মধ্যে। সো এবং এটা 2025 সালে ছিল 100, সো 8টা থেকে উপরে আসছে। এর আগে ছিল 210, তো আলাদা এগিয়ে এসছে, 8 ধাপ আমরা ইমপ্রুভ করছি। সো 110 থেকে 1.5 বছরের মাথায় তাহলে 18 ধাপ উপরে এসছে। সো এটা এই যে আমি দেখাই দিলাম, সেই জন্য আমি দেখাই দিলাম যে পাসপোর্ট অফ বাংলাদেশ, এটা এই আপনি গুগল যে কেউ করলেই দেখতে পাবে। এনিওয়ে, সো পাসপোর্টের মান কমে গেছে তা না, উল্টা বেড়ে গেছে, 18 ধাপ উপরে উঠছে, এবং আমরা এখন 45টা দেশে বিনা ভিসায় যেতে পারবো। এবার আসেন, দেশের 2-4টা নাম বলবেন? না, আমার ওইটা প্রাসঙ্গিকটা আপনি বলছেন যে 100, সেটা আমি বলে দিলাম, যে কারেকশন করে দিলাম আপনার সাথে। আমার এই যে আমি সেজন্য এটা দেখাই দিলাম আপনার কাছে, যদি 100 টাকা ওটা আমাদের বুরুন্ডিতে যাওয়া যাবে আমাদের। বুরুন্ডি কোথায় গেলাম না গেলাম, দ্যাটস ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার পাসপোর্টের ধাপটা উপরে উঠছে কিনা। সো ওই জন্য একটু বললাম যে আমরা যখন আসছি ভাইয়ের সাথে তো বসছি, ওই জন্য একটু ইয়ে করে হয়তো কথা বলতাম। দ্বিতীয় কথা, আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন, 2টা বয়ান তৈরি করা হচ্ছে। একটা বয়ান হচ্ছে আওয়ামী লীগ, নিরীহ আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং নিরীহ আওয়ামী লীগ। সো মুজিববাদের মধ্যে নিরীহ মুজিববাদ আর মুজিববাদ বলে কোনো কিছু আমার কাছে নাই, এবং আমি যেগুলো বলতেছি এগুলো সব আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি। দ্বিতীয় কথা, ভাই আর একটা কথা বলছেন এখানে, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই দুটা হচ্ছে পিলার। এই 2টা পিলার হচ্ছে ইন্ডিয়ান ক্রাফটের, এটা আমি সব জায়গায় বলছি, এটা হচ্ছে পুরাতন কথা, এটা নতুন কথা না। এবার আপনার প্রশ্ন উত্তর দিই, বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভোট করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? তো জামাতে ইসলামের বিরুদ্ধে, তার আর একটা জিনিস বলে দিতে, আর তার আগে আর একটা উত্তর দিয়ে দিই। ভাই বলছিলেন যে আওয়ামী লীগ ও সমমনা, আওয়ামী লীগ ও সমমনা, জাতীয় পার্টি 248টা সিটে কন্টেস্ট করতেছে, এবং জাতীয় পার্টি না বললেন 14 দলের কথা, আনাসের মঞ্জুর সাহেব, আনিসুল হক মাহমুদরা এনডিএফ বলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করছে। সো সেখানেও তারা কিন্তু করতে পারছে। সো এই কথা বলা যাবে না যে এটা একটা ইনক্লুসিভ না। এই সুজাতা সিং এর মতো যে কথাটা, সুজাতা সিং জাতীয় পার্টিকে নিয়ে এসে 13 সালে বলছিল লেজিটিমেসি, ভারতের লেজিটিমেসি না পাইলেই আমাদের ইলেকশন লেজিটিমেসি হবে না, এটা না। এখন যে তর্কটা নতুন করে করা হতে চাচ্ছে যে জামাতে ইসলাম আসছে বলে আওয়ামী লীগ আসবে, আমি যদি এখন বলি বিএনপি তো মুসলিম লীগ এবং বামফ্রন্ট, যে জাদু মিয়ারা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন তাদের সমন্বয় তো বিএনপি। তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে, তাহলে সবাই, এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী। আর যেটা ভাই বললেন যে আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দান করছে, আমার কাছে এখানে যে বাংলাদেশের সমস্ত মানুষ নেতৃত্ব দান করছে স্বতঃস্ফূর্তভাবে, যেভাবে 24-এর এই দ্বিতীয় স্বাধীনতায় আপামর জনসাধারণ ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করছে, খালি ফ্যাসিস্টকে সরানোর জন্য না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং আমাদের সেই 71 সালের মুক্তিযুদ্ধটাও ছিল পাকিস্তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ভারতীয় আধিপত্যবাদের মধ্যে পড়ে না যাওয়া। এটাই ছিল মানুষের চাওয়া, যেটা 72 সালে আমরা দেখলাম যে না, ভারত আমাদের স্বাধীনতাটাকে ছিনতাই করে নিয়ে গেছে, এবং এই ছিনতাই করতে ছিনতাইকারী হিসাবে ইউজ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সো এই যে ছিনতাইকারী 2বার আমার দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করছে, তার সাথে জামাতে ইসলামের তুলনা করা কোনোভাবে প্রাসঙ্গিক না। তো সেই কারণে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগকে এক জায়গায় করা যাবে না।
আর আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত রিপোর্ট আছে। আপনারা হয়তো দেখবেন 71 সালের পরে 2টা কমিশন হয়েছিল, একটা হোয়াইট পেপার হয়েছিল আর আরো হামিদুর রহমান কমিশন হয়েছিল। এই 2টা কমিশনের রিপোর্ট যদি আপনারা পর্যালোচনা করেন এবং তার ভিত্তিতে 17 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলাম এদের দল কেন করলেন না? এবং আজকে সর্বোচ্চ আদালত থেকে এটা প্রতীয়মান, যাদেরকে আপনারা ফাঁসি দিয়েছেন দ্যাট ইজ এ জুডিশিয়াল কিলিং। এবং এই লোকগুলোর সাথে কোনোভাবে এই অপরাধের কোনো কি ছিল না, সম্পর্ক ছিল না। ক্ষমতার পালাবদলে কি আবার চেঞ্জ হতে পারে জুডিশিয়াল এর রায়গুলো? এই জিনিসটা হচ্ছে কি, আপনি যদি ইনস্টিটিউশন না করেন কখন এগুলো চেঞ্জ হবে? চেঞ্জ হবে হচ্ছে যদি আবার একটা হাসিনার মতো আর একটা হাসিনা আসে, কখনো আর একটা মুসলিনি আসে, আর একটা হিটলার আসে, তাহলে আবার সে করতে চাবে কি বিচার বিভাগকে তার নিজের জন্য কন্ট্রোল করতে চাবে। আর যদি সেটা না করতে চাওয়া হয়, ভাই আমাদের সবার একটা স্বপ্ন হচ্ছে একটা বাংলাদেশ, যে বাংলাদেশটা দাঁড়িয়ে থাকবে আত্মমর্যাদার সাথে, যে বাংলাদেশের ক্রিকেটরা খেলতে পারবে সারা পৃথিবীর সাথে, যে ক্রিকেট খেলার জন্য কোনো দেশের উপর আমাকে কি করতে হবে না, আমার উপরে তাকে তোষামত করতে হবে না। এবং আজকের যে বাংলাদেশ, খেললাম না তো T20, কিন্তু তারপরে আমি তোমার আধিপত্যবাদ মেনে নিব না, এটা হচ্ছে বাংলাদেশ।